অভিষেক ব্যানার্জি কোন বিচারপতির ঘরে মামলা করতে চাইছেন আমি আপনাদের মাধ্যমে অভিষেক ব্যানার্জির কাছে জানতে চাইছি। মমতা ব্যানার্জির কাছেও জানতে চাইছি যে উনি কোন বিচারপতির ঘরে মামলা করতে চাইছেন, নাকি উনি নিজেই বিচারপতি হয়ে বসতে চাইছেন, দিয়ে রায় দিতে চাইছেন। একটা জাজমেন্ট আমার পছন্দ মতো না হতে পারে, আমার মনে হতে পারে এই জাজমেন্টটা অন্যরকম বিচার হতে পারতো এই তথ্য ভিত্তিতে, এই ডকুমেন্টসের ভিত্তিতে। সেটা না করে সুপ্রিম কোর্ট যে বিচার দিয়েছে সেই বিচারটা ঠিক দেয়নি, বা হাইকোর্ট যে বিচারটা দিয়েছে বিচারটা ঠিক দেয়নি, এটা আমরা বলতে পারি। কিন্তু কোনো বিচারক সম্পর্কে যখন বলে তখন তা আদালত অবমাননা সামিল। যদি অভিষেক ব্যানার্জি এই যে এত দুর্নীতির মামলায় কোনো মামলায় পক্ষ বা বিপক্ষ হয়ে থাকে, জাস্টিস অমৃতা সিনহার যে এজলাসে যে মামলা চলছে, তাহলে ওনার কোনো অধিকার নেই বলার যে মামলা কোন বিচারপতি শুনবেন। আর উনি যদি পক্ষ বিপক্ষ কিছু নাই হয়ে থাকেন তাহলে ওনার কি এসে যায়? তাহলে ওনার বিরুদ্ধে কোনো মামলা নেই বা ওনার বিরুদ্ধে কোনো অভিযোগ নেই, তাহলে উনি কে বলার যে মামলা কার ঘরে হবে? বিচারপতি অভিজিৎ গাঙ্গুলির পর এবার বিচারপতি অমৃতা সিনহার বেঞ্চ থেকেও যাতে মামলা সরিয়ে নেওয়া হয় তার জন্য সুপ্রিম কোর্টে আবেদন জানালেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। কি বলতে? এটা একটা স্বভাবে দাঁড় করিয়ে ফেলেছি। আমার মনে হয় অভিষেক ব্যানার্জি একটা লিস্ট করে দেওয়া উচিত, কোন কোন বিচারপতির ঘরে উনি মামলা করতে চাইছেন, আমরা সেই সব বিচারপতির ঘরেই মামলা করব। অভিষেক ব্যানার্জি কোন বিচারপতির ঘরে মামলা করতে চাইছেন আমি আপনাদের মাধ্যমে অভিষেক ব্যানার্জির কাছে জানতে চাইছি। মমতা ব্যানার্জির কাছেও জানতে চাইছি যে উনি কোন বিচারপতির ঘরে মামলা করতে চাইছেন, নাকি উনি নিজেই বিচারপতি হয়ে বসতে চাইছেন, দিয়ে রায় দিতে চাইছেন। এটা আমার ওনাদের কাছে প্রশ্ন। একটু সামিম স্যারের কাছে যাব। বিচারপতিদের নিয়ে এত সমস্যা কেন? মানে বিচারপতিরা তো আইন মেনেই বিচার করবেন, সেই বিচারপতির বেঞ্চে যে বিচারপতি থাকুক না কেন। না, এটা সত্যি কথা যে সারা ভারতবর্ষ জুড়ে বিচার ব্যবস্থার নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন উঠছে। আর এই বিচার ব্যবস্থার যে নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন উঠছে সেইটার পিছনে যে কোনো যৌক্তিকতা নেই সেটাও সত্যি নয়। কিন্তু যারা চুরি করছে এবং পাবলিক পার্লেন্সে যারা আমরা সাধারণ মানুষের কাছে প্রশ্ন করলে যারা আমরা বুঝি জানি যে হ্যাঁ এরা চুরি করছে, কিন্তু বিভিন্ন ভয়ভীতির কারণে তারা মুখে তুলতে পারছে না, আদালত ইন্টারফেয়ার করেছে। যারা ইন্টারফেয়ার করছে সেই ইন্টারফেয়ারেন্সের পরে যখন তদন্ত আগিয়েছে তখনও বোঝা যাচ্ছে যে সাধারণ মানুষের কাছে যে প্রশ্নটা উঠেছে, এই যে চুরির যে অভিযোগটা উঠেছে তার কিছুটা সত্যতা জানতে পেরেছে সাধারণ মানুষ। এই বিচার প্রক্রিয়া যখন চলছে তাহলে একদিকে বললাম যে বিচার ব্যবস্থা নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন উঠছে, আরেকদিকে একটা বিচার প্রক্রিয়ার মধ্যে দিয়ে যখন তদন্তের সাপেক্ষে কিছু মেটেরিয়ালস উঠে আসছে যেখান থেকে এই অভিযোগগুলোর বাস্তবতা সম্পর্কে মানুষ আরও বেশি ওয়াকিবহাল হচ্ছে, যখন মানুষের এই বিচার ব্যবস্থার এই কাজের কারণে এই ধরনের অর্ডার্স তার পরিপ্রেক্ষিতে ইনভেস্টিগেশনের কারণে মানুষের এই যে আস্তে আস্তে যে কনফিডেন্সটা বিচার ব্যবস্থা চলে যাচ্ছিল ফিরে আসছে, তখন এই ধরনের যে প্রক্রিয়া, এই যে কোন জুরিসডিকশনে যাব, কে তদন্ত করবে, কে বিচার করবে, এইটা নির্ধারণ করার অধিকার এই যে অ্যাকিউজড তার নেই। ফলে আমি আশা করব সুপ্রিম কোর্ট, যে আমাদের দেশের যে সুপ্রিম, যেখানে আমরা শেষ বিচারের জায়গা আমাদের বলতে পারি, তারা বিচক্ষণতার সঙ্গে সচেতনভাবে সিদ্ধান্ত নেবে, যাতে এই এতদিন ধরে বিভিন্ন বিষয় নিয়ে, সেই আপনি বাবরি মসজিদ বলুন, সেখান থেকে শুরু করে বিভিন্ন মানে যেখানে ফিলিংসের উপর জাজমেন্ট দিচ্ছে, ফেথের উপর জাজমেন্ট দিচ্ছে, এরকম আমরা দেখেছি। তো বিভিন্ন কারণে যে এই যে মানুষের যে কনফিডেন্স চলে যাচ্ছে বিচার ব্যবস্থার উপরে, সেটা রেস্টোর করার জন্য যে প্রক্রিয়া শুরু হয়েছে সেই প্রক্রিয়া কোনোভাবে যাতে স্থগিত না হয় কোনো রকম অর্ডারের কারণে। আর যারা এই ধরনের মামলার জন্য বিচারের জন্য যাচ্ছে তাদেরকে একেবারেই গোড়াতেই খারিজ করে দেওয়ার মাধ্যমে মামলা খারিজ করে দেওয়া উচিত, এটা আমি মনে করি। আপনার জন্য আরেকটা প্রশ্ন, বারবার বিচারপতিদের নিয়ে প্রশ্ন করা হচ্ছে খোলা মঞ্চে এবং সুপ্রিম কোর্টে গিয়ে। আলটিমেটলি বিচার ব্যবস্থার ওপর একটা প্রশ্ন চিহ্ন তুলে দেওয়া হচ্ছে। এখনো পর্যন্ত এই সমস্ত রাজনৈতিক নেতাদের ওপর
কোনো রকম কড়া পদক্ষেপ সুপ্রিম কোর্ট বা অন্য কোনো পক্ষ থেকে নেওয়া হচ্ছে না কেন? না, একটা জিনিস বুঝে নিতে হবে যে বিশেষ করে অভিষেক বন্দ্যোপাধ্যায়। একটা জিনিস বুঝে নিতে হবে যে যে জাজমেন্ট হয়, যে অর্ডার দেয় কোনো কোর্ট, সেই অর্ডার বা সেই জাজমেন্ট নিয়ে সাধারণ মানুষ সমালোচনা করতে পারে, এটা তার অধিকারের মধ্যে পড়ে। কিন্তু কোনো জাজ সম্পর্কে সমালোচনা করা যায় না। একটা জাজমেন্ট আমার পছন্দ মতো না হতে পারে, আমার মনে হতে পারে এই জাজমেন্টটা অন্যরকম বিচার হতে পারতো এই তথ্য ভিত্তিতে, এই ডকুমেন্টসের ভিত্তিতে। সেটা না করে সুপ্রিম কোর্ট যে বিচার দিয়েছে সেই বিচারটা ঠিক দেয়নি, বা হাইকোর্ট যে বিচারটা দিয়েছে সেই বিচারটা ঠিক দেয়নি, এটা আমরা বলতে পারি। কিন্তু কোনো বিচারক সম্পর্কে যখন বলে তখন তা আদালত অবমাননার সামিল হয়। এখন এই ধরনের ইনস্ট্যান্স আমরা দেখেছি রিসেন্ট পাস্টে, যে কুণাল, তৃণমূলের যে স্পোক পার্সন, অভিষেক, এরা এই ধরনের সমালোচনা করেছে, একেবারেই কাম্য নয়। কিন্তু অ্যাট দ্য সেম টাইম, একটু আগে যেটা বলছিলাম, যে এই ধরনের যখন কোনো ঘটনা ঘটছে, এর আগে আমরা দেখেছি যে আমাদের পশ্চিমবঙ্গেরই মুখ্যমন্ত্রী ডিসিশনের ক্ষেত্রে কন্টেম্প্ট রুল জারি হয়েছে। তো এই ধরনের ঘটনা যদি মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে আমাদের হাইকোর্টে যদি করে থাকে, তাহলে যখন এই ধরনের পলিটিক্যাল পার্সোনালিটিসরা, জানি না কী ধরনের রাজনীতিরা করে, তারা যখন আদালতের কোনো জাজকে নিয়ে এই ধরনের সমালোচনামূলক কথাবার্তা বলে, আদালতকে অবমাননা করার কোনো কথাবার্তা বলে, তখন আদালতেরও উচিত স্বতঃপ্রণোদিত হয়ে তাদের বিরুদ্ধে ক্রিমিনাল কন্টেম্প্টের রুল জারি করা। যদি আদালত এইখানে প্রোঅ্যাক্টিভ রোল না নেয়, তাহলে আবারও বলছি, যে কথাটা বলছিলাম আমি, যে সাধারণ মানুষের আদালতের উপর আস্তে আস্তে আস্থা উঠবে। যে রাজনীতি, এইসব ধরনের রাজনীতিবিদরা যারা পাড়ায় পাড়ায় গিয়ে হুমকি দিচ্ছে, একদিকে চুরি করার অভিযোগ উঠছে, একদিকে তারাই এই ধরনের গুন্ডার রাজনীতিকে প্রশ্রয় দিচ্ছে। আজকেই আমি সন্দেশখালী থেকে ঘুরে এলাম, সেখানে মানুষ বলছে যে গত কয়েক বছর ধরে তাদের জমি লুটপাট করে নিয়েছে, সরকারি জায়গা দখল করে বড় বড় পার্টি অফিস বানিয়ে ফেলেছে, সরকারি জায়গা দখল করে বাড়ি বানিয়ে ফেলেছে। ওইখানকার বেতাজ বাদশা, যে কিছুদিন আগে নাম এলো কি, শেখ শাহজাহান, তারপরে আরও সব নামটা এলো আর কি। এরা সবাই এই যে চালাচ্ছে রাজ্যপাট, এই যে সন্ত্রাসের রাজনীতি চালাচ্ছে, এরাই যখন একজন জজ সম্পর্কে বলছে, তখন আদালত যদি প্রোঅ্যাক্টিভ রোল না নেয়, তাহলে একদিকে দেখতে হবে যে সাধারণ মানুষ তারা দেখছে যে এই সন্ত্রাস চালিয়ে তারা নিশ্চিন্তে আছে, প্রশাসন কোনো ভূমিকা নিচ্ছে না। আর তারা যখন জজের বিরুদ্ধেও কথা বলছে, তখন আদালতও ভূমিকা নিচ্ছে না। তখন সাধারণ মানুষের যে ন্যূনতম বিশ্বাস, আস্থা এই আইন ব্যবস্থার উপরে, প্রশাসনের উপরে, আইনের শাসনের উপরে, সেটা একেবারেই নষ্ট হয়ে যাবে। তাই এই শাসন ব্যবস্থা টিকিয়ে রাখার জন্যে সংবিধানের যে রাষ্ট্র ব্যবস্থা আছে, যেটা আমাদের সংবিধান দ্বারা পরিচালিত হচ্ছে, রুল অফ ল যেখানে তারা পরিচালিত হয়, সেই আইনের শাসন প্রতিষ্ঠা করতে গেলে এই যতগুলো স্বশাসিত প্রতিষ্ঠান আছে তাদেরকে আরও বেশি প্রোঅ্যাক্টিভ রোল নিতে হবে, যাতে মানুষের আস্থা ফিরে আসে গণতন্ত্রের উপরে। আমাদের সংবিধান রক্ষার জন্য তা অত্যন্ত জরুরি। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আইনজীবী তিনি বলছেন যে মাননীয় বিচারপতি অজিত গঙ্গোপাধ্যায় একটি টিভি ইন্টারভিউ তার পাশাপাশি বিচারপতি অমৃতা সিনহা তিনি তদন্তে হস্তক্ষেপ করছেন। তো এই বিষয়টা নিয়ে কি বলবেন? প্রথমত, এই যে অভিযোগ এনেছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, যে জাস্টিস গঙ্গোপাধ্যায় টিভি ইন্টারভিউতে ওনার নাম দিয়েছে, তাই ওনার মামলা জাস্টিস গঙ্গোপাধ্যায়ের ঘরে শোনা যাবে না, এবং ওনার এগেনস্টে যে অর্ডার দেওয়া হয়েছে সেটাকে খারিজ করতে হবে। মহামান্য সুপ্রিম কোর্ট এই অভিযোগ শুনে জাস্টিস গঙ্গোপাধ্যায় যে অর্ডার অভিষেক ব্যানার্জির এগেনস্টে দিয়েছিল সেটা কিন্তু খারিজ করেনি, কিন্তু ন্যায়ের স্বার্থে, ফর দ্য ইন্টারেস্ট অফ জাস্টিস, বললেন যে আমাদের হাইকোর্টের চিফ জাস্টিস ঠিক করবে পরবর্তী সময় এই মামলা অন্য কোন বিচারপতির ঘরে হবে। তারপরে অনারেবল চিফ জাস্টিস বললেন, অর্ডার দিলেন যে এই মামলা, এই সংক্রান্ত মামলা জাস্টিস অমৃতা সিনহার ঘরে হবে। প্রশ্নটা হলো, আমরা বারবার বলে আসছি, যখনই যেই মহামান্য বিচারপতির ঘরেই এই মামলা যাক না কেন, যখন কাগজপত্র দেখবে সবাই বলবে দুর্নীতি হয়েছে, এবং লিপস অ্যান্ড বাউন্ডস অভিষেক ব্যানার্জি যারা যারা দুর্নীতি করেছে বলে অভিযোগ, তাদের নাম আসবে। এবার এখানে প্রশ্ন হলো দুটো। এক, মামলায়
একটা হতে পারে পক্ষ, একটা হতে পারে বিপক্ষ। যদি অভিষেক ব্যানার্জি এই যে এত দুর্নীতির মামলায় কোনো মামলায় পক্ষ বা বিপক্ষ হয়ে থাকে জাস্টিস অমৃতা সিনহার যে এজলাসে যে মামলা চলছে, তাহলে ওনার কোনো অধিকার নেই বলার যে মামলা কোন বিচারপতি শুনবেন। আর উনি যদি পক্ষ বিপক্ষ কিছু নাই হয়ে থাকেন, তাহলে ওনার কি এসে যায়? তাহলে ওনার বিরুদ্ধে কোনো মামলা নেই বা ওনার বিরুদ্ধে কোনো অভিযোগ নেই, তাহলে উনি কে বলার যে মামলা কার ঘরে হবে? এক, এই যে অভিযোগ যে জাস্টিস অমৃতা সিনহা তদন্তে হস্তক্ষেপ করছে, এইটা আমি এখানে বলতে চাই, অনেকে হয়তো জানেন, অনেকে নাও জানতে পারেন। অনারেবল সুপ্রিম কোর্টই বলে দিয়েছে এই যে নিয়োগ দুর্নীতির তদন্ত, মিউনিসিপ্যালিটি স্ক্যাম, পুরো তদন্তটাই কোর্ট মনিটার্ড হবে, কোর্ট মনিটার্ড ইনভেস্টিগেশন হবে এবং আদালত দেখবে কিভাবে ইনভেস্টিগেশন হচ্ছে, সঠিক ইনভেস্টিগেশন হচ্ছে কিনা। তাই যে এই যে একটা অভিযোগ যে তদন্তে হস্তক্ষেপ করছে, এটা কোর্ট মনিটার ইনভেস্টিগেশনই এক। আর অভিষেক কেন বারবার যাচ্ছে? এই কিছুদিন আগে সেম অভিযোগ নিয়েই সুপ্রিম কোর্টে গেছিল, সুপ্রিম কোর্টের রেজিস্টার বেঞ্চ বলেছে যে তার মামলা গ্রহণযোগ্য না, আবার সে রিট পিটিশন করছে। কারণ তার পয়সা আছে, পয়সা যেভাবেই হোক না কেন পয়সা দিয়ে সে মামলা করে যাচ্ছে। কেন? কোনোভাবে যাতে দুর্নীতির তদন্তটা আটকানো যায়, কারণ দুর্নীতির তদন্ত হলে এটা হয়তো অনেক বড় বড় নাম চলে আসবে, যেটা অভিষেক ব্যানার্জি চাইছে না। শীতকালে সুন্দরবন ভ্রমণের নির্ভরযোগ্য একমাত্র নাম সাগর সঙ্গম ট্রাভেলস। নিজস্ব লঞ্চে ভ্রমণ এবং অফুরন্ত খাওয়া দাওয়ার বিপুল আয়োজন। বুকিং করুন 9733066075। একটু বিক্রম স্যারের কাছে যাব। অভিষেক বন্দ্যোপাধ্যায় আজকেই একটি টিভি চ্যানেলের ইন্টারভিউতে বলেছেন যে লিপস অ্যান্ড বাউন্স যে কোম্পানিটি নিয়ে এত প্রশ্ন, সেই কোম্পানির শেয়ার ট্রেডিংয়ের কাজ করত এবং তাদের জলের ব্যবসা ছিল, এবং 2014 সালে তিনি সেই কোম্পানি থেকে রিজাইন দিয়েছেন। তা সত্ত্বেও যদি কোনো এক পয়সার দুর্নীতি প্রমাণিত হয়ে থাকে, তিনি যা আইন ব্যবস্থা নেবে তিনি মাথা পেতে নেবেন। 2023 সাল থেকে যখন অভিষেক বন্দ্যোপাধ্যায় নাম আসছে, তখন থেকেই আমি বলছি যে চোরের মন বোচকার দিকে। তখন থেকেই ও বিচারপতি থেকে আরম্ভ করে বিভিন্ন লোকজনকে আক্রমণ করছে। এই যে লিপস অ্যান্ড বাউন্সের কোম্পানি, তার জলের ব্যবসা ছিল, তিনি এটা স্বীকার করলেন। সারা কলকাতায় একটা জলের দোকান দেখাতে পারবেন না যেখানে লিপস অ্যান্ড বাউন্সের জল বিক্রি হয়েছে বলে আমি অন্তত শুনেছি। আপনারা সাংবাদিক আছেন, রাস্তায় বিভিন্ন লোকজন আছে, লিপস অ্যান্ড বাউন্সের জল কোথাও সাপ্লাই হয়েছে কিনা তাও আমি জানি না, অন্তত আমার জীবনে তো আমি দেখিনি। আর লিপস অ্যান্ড বাউন্স থেকে উনি রেজিগনেশন দিয়েছেন, হ্যাঁ এটা ঠিকই, উনি রেজিগনেশন দিয়েছেন, কিন্তু লিপস অ্যান্ড বাউন্সের যারা ডিরেক্টর বসেছিলেন তারা কে, সেটাও তো তদন্ত হওয়া দরকার। গোটা পরিবারের লোকজন বসে আছে। উনি শেয়ার ট্রেডিংয়ের ব্যবসা করতেন না চাকরি বিক্রির কনসালটেন্সি করতেন, না লিপস অ্যান্ড বাউন্স কী করে সেটাই তো তদন্ত সাপেক্ষ। এখনও অবধি সিবিআই বা ইডির এগুলো তদন্ত করা উচিত, এবং এগুলো পশ্চিমবাংলায় যে পরিমাণ দুর্নীতি হয়েছে, আমার মতে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে গ্রেপ্তার করা উচিত বলে আমি মনে করি। স্বামী স্যারের কাছে যাব। যেটা বলা, বিচারপতি গঙ্গোপাধ্যায় কিংবা বিচারপতি অমৃতা সিনহা, তারা কেউ বলেননি যে অভিষেক বন্দ্যোপাধ্যায় কোনো দুর্নীতির সঙ্গে যুক্ত। তারা শুধু একটাই প্রশ্ন করেছেন যে এত সম্পত্তির উৎস কোথা থেকে। হ্যাঁ, যখনই কোনো আদালত কোনো অর্ডার দেবেন তখন তার কাছে কিছু মেটেরিয়াল এসছে। খুব স্বাভাবিকভাবেই একজন রাজনৈতিক কর্মী, সে যদি তার কোটি কোটি টাকার দেখায়, তার দেখা যাচ্ছে একবার ইলেকশনে তার ন্যূনতম টাকা আছে, পরের বার ইলেকশনের আগে তাকে একটা হিউজ টাকা, 5 বছরের গ্যাপে একটা হিউজ টাকা তৈরি হয়ে গেল। সাধারণভাবে এই যে ডিসপ্রপোর্শনাল অ্যাসেট, এটা নিয়ে সুপ্রিম কোর্ট অনেকগুলো জাজমেন্ট দিয়েছেন, এবং ডিসপ্রপোর্শনাল অ্যাসেট যখনই প্রশ্ন এসছে রাজনৈতিক কর্মীদের ক্ষেত্রে সুপ্রিম কোর্ট ডিরেকশন দিয়েছে ইনভেস্টিগেট করার। ফলে এটা কোনো নতুন ঘটনা নয় যে অমৃতা সিনহা প্রথমবার কিছু একটা করলেন। ফলে সুপ্রিম কোর্ট যে ধরনের জাজমেন্ট দিয়েছেন সেই প্রিন্সিপাল মাথায় রেখেই অমৃতা সিনহার প্রশ্নটা তুলেছেন এবং যথাযথভাবে তুলেছেন। এখন প্রশ্নটা হচ্ছে, যেটা আপনি বলছিলেন বলার সময়, জানি না আমি শুনিনি, যে অভিষেক ব্যানার্জি বলেছেন যে তদন্ত হলে যদি কিছু বেরোয় তাহলে মাথা পেতে নেব। জজ সাহেব তো সেই ডাইরেকশানই দিচ্ছেন, তদন্ত হোক। আমি বলছি যে তদন্তকারী সংস্থা যারা আছেন তারও আরও বেশি নিরপেক্ষ হোক, এবং যারা সত্যিকারের অপরাধী তাদেরকে এত দীর্ঘসূত্রতা না করে তদন্তের ক্ষেত্রে দ্রুততার সঙ্গে তদন্ত শেষ করুক, এবং যারাই অপরাধী তাদেরকে যাতে আইনের দরবারে সাজা দেওয়ার ব্যবস্থা করা যায় সেটা নিশ্চিত করুক।
জাস্টিস অমৃতা সিনহা বলুন, জাস্টিস গঙ্গোপাধ্যায় বলুন, তারা বিচারের ক্ষেত্রে দ্রুততার সঙ্গেই বিচার করার চেষ্টা করছেন আমরা দেখতে পাচ্ছি। যারা তদন্তকারী সংস্থা, তারা কিছু কিছু ক্ষেত্রে আমাদের মনে হয়েছে এই তদন্ত প্রক্রিয়াকে শ্লথ করার চেষ্টা করছে। ফলে তাদেরকে আমাদের অনুরোধ যে আমরা যারা সাধারণ মানুষ আমরা আছি, তারা যারা এই দুর্নীতির কথা জানতে পারছি আর আমাদের অভিজ্ঞতার মধ্যেও আছে, তারা অপেক্ষায় আছি কারা এই দুর্নীতি করলো তা জানার, আর তা জানার অধিকারও আমাদের আছে। তাই আপনারা নিরপেক্ষভাবে এই তদন্ত প্রক্রিয়া শেষ করুন এবং যারা অপরাধী তাদেরকে অতি সত্বর গ্রেপ্তার করুন। কোনো রকম রাজনৈতিক নেতা বা কোনো ডিকটেশন দ্বারা প্ররোচিত না হয়ে নির্দিষ্ট প্রক্রিয়ার মধ্য দিয়ে এই তদন্ত প্রক্রিয়া শেষ করুন, যারা অপরাধীরা আইনের দরবারে সাজাপ্রাপ্ত হয়। দার্জিলিংয়ে চা বাগান ঘেরা কমলালেবুর গ্রাম সৌরিনীতে এবং দাওয়াইপানিতে ঘরে বসেই কাঞ্চনজঙ্ঘার দৃশ্য উপভোগ করতে আড্ডাহাট হোমস্টে বুক করুন 9836499678 নম্বরে। একদম শেষ প্রশ্নে যাব দীপ্তি স্যারের কাছে। আজকে অভিষেক বন্দ্যোপাধ্যায় আরেকটি কথা বলেছেন, একেবারে মিডিয়ার ওপর ক্ষোভ উগড়ে দিয়েছে। এই যে রাজ্য জুড়ে এত দুর্নীতি হচ্ছে, মিডিয়া ক্রিয়েট করেছে। আমি যদি থাকতাম, আমি একটা প্রশ্ন ওনাকে জিজ্ঞেস করতাম যে মিডিয়া ক্রিয়েট করেছে, কিন্তু এই যে যেগুলো সাদা খাতা বেরিয়েছে সেগুলো কি করে মিডিয়া ক্রিয়েট করেছে? এই যে সরকারি একটা সংস্থা স্বশাসিত, তবে পশ্চিমবঙ্গ সরকারের এডুকেশন ডিপার্টমেন্টের আন্ডারে স্কুল সার্ভিস কমিশন, ওনারা হাইকোর্টে হলফনামা দিয়ে বলছে হ্যাঁ এরকম অনেকজন চাকরি পেয়েছে যারা চাকরির মেধা তালিকাতেই নেই যাদের নাম। এগুলো কি মিডিয়া ক্রিয়েট করেছে? এটার একটা দুটো জিনিস হতে পারে। এক, উনি হয়তো চেষ্টা করছেন যে একটা মিথ্যে কথাকে বারবার বলে 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 সত্যি প্রমাণ করতে, কিন্তু আলটিমেটলি উনি সেটাতে সফল হবেন না, কারণ সত্যিটা সত্যিই থাকবে। উনি চেষ্টা করতে পারেন যে একটা মিথ্যে কথা প্রচার করব, সব মিডিয়া দোষ করেছে, সব বিরোধী করেছে, এটা লাভ হবে না। কারণ আজকে এসএসসি স্বীকার করে নিয়েছে যে বিনা সাদা খাতাতে চাকরি দেওয়া হয়েছে। এসএসসি স্বীকার করে নিয়েছে যে এমন লোক চাকরি পেয়েছে যারা পরীক্ষাতে বসেনি। এসএসসি স্বীকার করে নিয়েছে, প্রাইমারির ক্ষেত্রে বোর্ড স্বীকার করে নিয়েছে 94 জনকে চাকরি বেআইনিভাবে দেওয়া হয়েছিল। মিডিয়াটা তাহলে কি ক্রিয়েট করলো? আজকে যদি মিডিয়ায় ক্রিয়েট করে থাকে মিউনিসিপ্যালিটি স্ক্যাম নিয়ে, ওনারা সুপ্রিম কোর্ট অব্দি গেছিল, সুপ্রিম কোর্ট সমস্ত দেখে বিচার করে বলেছে না ইনভেস্টিগেশন হবে। কি মিডিয়া ক্রিয়েট করেছে? উনি যেই ন্যারেটিভটা তৈরি করার চেষ্টা করছেন যে সবই বিরোধীদের চক্রান্ত, সবই মিডিয়ার চক্রান্ত, এই যে মিথ্যে কথাটা বারবার বলে একটা বলতে চাইছেন যে এটা সত্যি হবে, এটা হবে না। সত্যিটা সত্যিই থাকবে। যাদের জানা নেই তারা চাইলে হাইকোর্ট ইজ আ কোর্ট অফ রেকর্ড, হাইকোর্ট থেকে এফিডেভিট দেখে নিতে পারেন। এসএসসি প্রাইমারি বোর্ড হলফনামা দিয়ে, যেটা সরকারি, তারা নিজেরাই বলেছে হ্যাঁ দুর্নীতি হয়েছে। এবার প্রশ্নটা হলো এই দুর্নীতিটা কারা করেছে, তার জন্যই তদন্ত। দুর্নীতি হয়েছে এটা নিয়ে আর কোনো দ্বিধা নেই।